আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ফিজিক্স কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করব। ফিজিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল মার্কস হচ্ছে 25। এর মধ্যে 15টা হচ্ছে এমসিকিউ এর জন্য 15 মার্কস আর 4টা রিটেনের জন্য 10 মার্কস। টোটাল হচ্ছে 25 মার্কস। তো আমরা 25 মার্কসেরই ফুল সমাধানটা এখন দেখব। তো তার আগে এই ঢাকা ইউনিভার্সিটি 24-25 সালের ফিজিক্স প্রশ্ন সম্পর্কে আমার দু একটা মতামত তোমরা শোনো। কারো কাছে খারাপও লাগতে পারে, কারো কাছে ভালোও লাগতে পারে। যে 24-25 সেশনে যেই কোয়েশ্চেনটা এসেছে এটা সলভ করার জন্য আসলে তুলনামূলক বেশি সময়ের দরকার, যেটা পরীক্ষার হলে প্রোভাইড করা হয় না। সো স্যারদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, এই ধরনের কোয়েশ্চেন কনসেপচুয়াল কোয়েশ্চেন করা ভালো, বাট এই ধরনের কোয়েশ্চেন করার পূর্বে আপনি স্টুডেন্টের এন্ড থেকে চিন্তা করবেন অবশ্যই যে এই কোয়েশ্চেনটা মাত্র 25 মিনিট 30 মিনিট সময়ে অনলি ফিজিক্সের পাঠটুকু সমাধান আপনি করতে পারবেন কিনা, এরপর শিক্ষার্থীদের দিকে ছুড়ে মাইরেন। তবে একটা ব্যাপার সত্য যে যেই প্রশ্ন তোমার জন্য কঠিন সেটা আরো হাজার হাজার শিক্ষার্থীর জন্য কঠিন। সো ফিজিক্স কঠিন হয়েছে তাতে কি হয়েছে, ম্যাথ একদম পানির মতো সহজ আসছে, তাই না? বায়োলজি সহজ আসছে, কেমিস্ট্রি মোটামুটি আসছে। সো এগুলো দিয়ে নাম্বার তুলতে হবে। এবং ফিজিক্সটা আনফরচুনেটলি কঠিন বা ফরচুনেটলি কঠিন হয়েছে, এটা তোমার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কারণ তুমি খারাপ এক্সাম ফিজিক্সে দিছো মানে সবাই দিছে। তো এখন যারা বায়োলজি কেমিস্ট্রি ম্যাথে ভালো মার্কস তুলতে পারবে তারাই কিন্তু টপ করবে। সো এটা ভুলে যাওয়াই ভালো যে অনেক কঠিন হয়েছে, বাট আমরা একটু আজকের ক্লাসের সমাধানগুলো দেখব যে আসলে এটা কিভাবে সমাধান করা যায়, কম সময়ে কিভাবে সমাধান করা যায়। সো লেটস স্টার্ট। তবে একটা ব্যাপার অবশ্যই লক্ষণীয়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 2-3 বছরের ফিজিক্স কোয়েশ্চেন দেখে এটা অন্তত বলতে পারি যে ফিজিক্সের একাডেমিক বেসিক ক্লিয়ার না থাকলে তুমি অ্যাডমিশনে ধরা খাবা। হ্যাঁ? সো চেষ্টা করবা একদম, যারা বিগিনার আছো, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো, তারা একাডেমিক থেকে অবশ্যই বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবা। থিওরিকে আমরা ইগনোর করে ফেলি। সো এই থিওরি ইগনোর করা যাবে না। থিওরিও পড়তে হবে, প্রবলেমও প্র্যাকটিস করতে হবে। দুইয়ের সংমিশ্রণেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা, নট অনলি ফর এইচএসসি বাট অলসো ফর অ্যাডমিশন। নাইলে ধরা খেতে হবে। ওকে, সো চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের কোশ্চেনটা একটু বিশ্লেষণ করা যাক। প্রথমে আমরা এমসিকিউ পার্টে আসি। দেখো, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা আমাদের একাডেমিকে এই টপিকটা পড়াই। কোয়েশ্চেনটা পড়ার আগে তোমাদেরকে আমি বুঝাই যে দেখো, একটা সরল দোলক ভাইয়া, একটা সরল দোলক, মনে করো এটা হচ্ছে তার বিস্তার। ওকে, এটা হচ্ছে তার বিস্তার। কোয়েশ্চেন আমি পড়ছি না। তো তোমরা জানো সরল দোলকটা যখন দোলে তখন প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে প্রত্যয়নী বল কাজ করে। এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশনে দোলবে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে সাম্যাবস্থানের দিকে প্রত্যয়নী বল কাজ করবে। তাহলে এখানে যে প্রত্যয়নী বলটা কাজ করবে সেটা এই বরাবর, ঠিক একইভাবে এখানে যেই প্রত্যয়নী বলটা কাজ করবে সেটা কিন্তু সাম্যাবস্থানের দিকে। এটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্য, তাই না? যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ সরণ যেদিকে হচ্ছে বল তার বিপরীত দিকে, সরণ যেদিকে হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ যেদিকে হচ্ছে বল তার বিপরীত দিকে। তো ভাইয়া এবার আমরা কোশ্চেনে আসি। নিচের চিত্রে এ থেকে ই বিন্দু পর্যন্ত, এখানে 5টা বিন্দু আছে, এ বি সি ডি ই, একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে কোনটা? ভাইয়া তোমরা বুঝতেই পারতেছো এইদিকে ববের ত্বরণ না, ববের ত্বরণ হচ্ছে তার যে কৌণিক বিস্তার তার বিপরীত দিকে, তাহলে এটা অবশ্যই না। এরপরে দেখো, এটা সব একই দিকে দেখাচ্ছে, যে সাম্যাবস্থান পার হয়ে গেছে তারপরে একই দিকে। তো যাদের বেসিক ক্লিয়ার আছে তারা বুঝতে পারতেছে এটা ভুল, টোটালি ভুল। এটাও ভুল। বাট এই জায়গাটা দেখো, এই যে সাম্যাবস্থা সি বিন্দু, যত এদিকে যাচ্ছে প্রত্যয়নী বল কিন্তু এদিকে, আবার সাম্যাবস্থা থেকে যত এদিকে যাচ্ছে প্রত্যয়নী বল কিন্তু তার বিপরীত দিকে। সো ভালোভাবে প্রত্যয়নী বল বা বল মানেই হচ্ছে বলের ভিতরেই কে আছে, ত্বরণ আছে, তার মানে ত্বরণ কে সবচেয়ে চিত্রায়িত ভালো মতো করতেছে, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। তো বেসিক না বুঝলে জিনিসটা খুব কঠিন, আর বেসিক জানা থাকলে এটা পানির মতো সহজ। এটা সহজ। আমরা কঠিন কোশ্চেন যখন দেখাবো তখন বলবো যে না, এটা আসলে ভার্সিটিতে আসার মতো না, এটা বড় প্রশ্ন, এখানে কেন দিছে, বাট এটা ভার্সিটিতে আসার মতো। নেক্সট দেখো, এটাও খুব সহজ একটা প্রবলেম। এটা আমাদের ইসাক স্যারের বইয়ের এক্সাম্পলে আছে এই প্রবলেমগুলো। একটি পোস্ট অফিস বাক্সের চতুর্থ বাহু এস এ 1 মিটার দৈর্ঘ্য এবং 1 × 10⁻⁶ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি রোধ, দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। পটেনশিওমিটারের পোস্ট অফিস বাক্সের কয়টা বাহু? 4টা বাহু। চতুর্থ বাহু এস, তার মানে 4টা বাহু একটু অঙ্কন করি। এই মনে করে একটা বাহু, এটা হচ্ছে 2 নাম্বার বাহু,
এটা মনে করো 3 নাম্বার বাহু, এটা হচ্ছে 4 নাম্বার বাহু, মাঝখানে আমাদের গ্যালভানোমিটার থাকতেছে। ওকে, এখন এই চতুর্থ বাহু এটা হচ্ছে এস, এই চতুর্থ বাহুতে 1 মিটার দৈর্ঘ্য এবং এত প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত। তার মানে এখানে একটা না, আরো একটা তার, মানে এই দুইটা তার সমান্তরালে যুক্ত হয়ে, এই দুইজন সমান্তরালে যুক্ত হয়ে আমার এস গঠন করেছে। ঠিক আছে, এখন পি বাহু থেকে 1000 ওহম, এটা মনে করো পি, এটা কিউ, এটা আর, এটা এস। ওকে, তাহলে পি থেকে 1000 ওহম, তার মানে পি এর রোধ হচ্ছে 1000। কিউ বাহু থেকে 10, এটা 10। আর বাহু থেকে 2000, তার মানে এটা 2000। 2000 রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটারে শূন্য বিক্ষেপ দেয়। তার মানে এমত অবস্থায় এই যে এই রোধগুলো যদি আমরা সেট করি 3 বাহুতে, তাহলে গ্যালভানোমিটার 0 বিক্ষেপ দিবে। আর 0 বিক্ষেপ দিলে, আচ্ছা 0 বিক্ষেপ দেয়। এরপরে বলছে তারের উপাদানের আপেক্ষিক রোধ কত, মানে এখানে যে তারটা লাগানো হয়েছে এই তারের আপেক্ষিক রোধটা কত। তো আপেক্ষিক রোধ জানার আগে আমার জানতে হবে এখানে রোধ কত। ভাই আপেক্ষিক রোধের সূত্র কি বলো? আপেক্ষিক রোধের সূত্র হচ্ছে রো এল বাই এ, সরি আপেক্ষিক রোধ না, মানে আপেক্ষিক রোধ বের করার জন্য সূত্র তো এইটা, যে ধরো এইখানে যে তার লাগানো হয়েছে, এখানে তো দুইটা তার, এখানে কয়টা তার? দুইটা তার, দুইটা তারের মিলিত কত, মিলিত বা তুল্য হচ্ছে এস। আমাদের একটি তারের আপেক্ষিক রোধ চাইছে, তো আমি ধরে নিচ্ছি একটি তারের রোধ হচ্ছে এস প্রাইম। তাহলে আমরা কি জানি রোধের সূত্র এস প্রাইম সমান রো এল বাই এ। আমাদের প্রশ্নে চেয়েছে কি রো, সুতরাং রো সমান হবে এ ইন্টু এস প্রাইম ডিভাইডেড বাই এল। এ দেয়া আছে, এল দেওয়া আছে, দেয়া নাই কি ভাই এস প্রাইম, মানে এখানে একটি তারের রোধটা আমার দেয়া নেই। তো এই রোধ আমরা বের করব ব্রিজের সাম্য অবস্থান থেকে। ভাই এই রোধ প্লাগ ইন করলে আমার এই ব্রিজটা সাম্য অবস্থায় থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি, আমি ধরে নেই এখানে এই দুইটা মিলে টোটাল হচ্ছে এস। তাহলে আমরা সাম্য অবস্থায় থাকার শর্ত কি, পি বাই কিউ সমান আর বাই এস, তাই না? তো এখানে কি কি প্লাগ ইন করেছো? পি এর মান কত 1000, কিউ এর মান 10, আর কত 2000, এস এর মান আমি জানি না, 0 0 কেটে দাও, এখানে থাকে 100, 100 বাই 2000, তারপরে এস এর মান আসতেছে 20 ওহম। এটা মানে বোঝাচ্ছে যে এই দুইটা তার মিলে চতুর্থ বাহুতে রোধের মান হবে 20। এখন দুইটা তার একই উপাদান, একই দৈর্ঘ্য, তার মানে দুইটা তারের রোধ সেম সেম। তাহলে এটা রোধ যদি এস প্রাইম হয় ভাইয়া, তাহলে এই তারের রোধ কত এস প্রাইম। এই দুইটা এস প্রাইম সমান্তরালে যুক্ত থেকে কত হয় 20 হয়। তাহলে প্রতিটি এস প্রাইম কত? দুইটা সমান্তরালে যুক্ত থাকলে তোমরা জানো তুল্যরোধের সূত্র হচ্ছে উপরে গুণফল এস প্রাইম নিচে যোগফল, অর্থাৎ 2s প্রাইম। এটা হচ্ছে সমান্তরালে দুইটা রোধ যুক্ত থাকলে তাদের তুল্যরোধ, এবং এই তুল্যরোধটা হচ্ছে আমাদের 20। এখান থেকে আমরা লিখতে পারি এস প্রাইমের মান হবে 40 ওহম। তার মানে এখানে যে এক একটা তার সমান্তরালে যুক্ত তার প্রত্যেকটা রোধ হচ্ছে 40। এই যে 40 পেয়ে গেছে, এখানে মান বসায় দাও, অঙ্ক শেষ। এবার এইখানে মানটা বসাবো, এই যে এস প্রাইম কত 40, দৈর্ঘ্য কত 1, আর আমার এরিয়া কত, ক্রস সেকশনাল এরিয়া 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার -6 কে উপরে উঠালে হবে 10 টু দি পাওয়ার +6। তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার +6 ওহম মিটার অপশন কোথায় আছে? এই যে 40 ইন্টু 10 টু দি পাওয়ার +6 ডি নাম্বারে আছে। তো আশা করি এই ব্যাপার পুরোটা বুঝতে পেরেছো। দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট ইজি আছে। যে ফার্স্ট অফ অল চতুর্থ বাহুর তুল্যরোধ আমরা চতুর্থ বাহুতে কত রোধ সেটা বের করলাম। এখন এই রোধটা দুইটা একই উপাদানের তার দ্বারা গঠিত, তো এই যে একই উপাদানের গঠিত এদের আলাদা আলাদা রোধ কত সেটা বের করলাম সমান্তরাল সংযোগের সূত্র দিয়ে। এরপর এই রোধ থেকে তাদের আপেক্ষিক রোধটা বের করলাম। এটাও সহজ, এটাও ভার্সিটিতে আসার মতো। তো দুইটা ভার্সিটিতে আসার মতো আমরা ঢাবিতে পাইছি, এটা তো আরো সহজ। দেখো একটি অনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা, তার মানে ঘর্ষণ নাই, স্থির অবস্থায় আছে, কণাটির উপর একটা ধ্রুব বল এফ প্রযুক্ত করা হলো। কি প্রযুক্ত করেছে? ধ্রুব বল। তাহলে কোন লেখচিত্রটি, এই কথাটা ইম্পর্টেন্ট, কোন লেখচিত্রটি কৃত কাজ বনাম কণার বেগ সঠিকভাবে নির্দেশ করে? ভাইয়া কত বল অ্যাপ্লাই করছো, কি করছো, তোমার খালি বুঝতে হবে যেহেতু ঘর্ষণহীন, আমরা লিখতে পারি কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা লেখা যায় না? এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এখানে যেহেতু ঘর্ষণ নাই তাহলে কৃতকাজ সমান জাস্ট গতিশক্তির পরিবর্তন, মানে অর্থাৎ তুমি বল অ্যাপ্লাই করেছো, তার বেগ ইউ থেকে ভি হলো, তাহলে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন আমরা লিখতে পারি। এখন
এখানে কিন্তু বলের সাথে কোনো কিছু আঁকতে বলেনি, বলছে ডব্লু ভার্সেস ভি এর চিত্র আঁকো। ফার্স্টে যেহেতু বস্তুটা স্থির ছিল তাহলে ইউ শূন্য, তার মানে এটা শূন্য, তাহলে ডব্লু সমান আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার। এখন চিত্র কার কার, গ্রাফ কার কার, ডব্লু ভার্সেস ভি, তাহলে ডব্লু আর ভি এর মধ্যে সম্পর্ক দেখতেই পাচ্ছ এটা। এই চিত্রটা কে না পারে ভাই, যে ডব্লু হচ্ছে দ্রুতির বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক হলে এই যে ডব্লু এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডব্লু, এটা হচ্ছে ভি, তার মানে ভি এর মান 1 হলে ডব্লু এর মান হয়ে যাবে 1 1 1, ভি এর মান 2 হলে ডব্লু এর মান 4, ভি এর মান 3 হলে ডব্লু এর মান 9, তার মানে একদম এই যে এইভাবে বাড়তেছে, তাই না? একদম এইভাবে বাড়ছে, অনেকটা এস সমানুপাতিক টি স্কয়ার চিত্র, গ্যালিলিওর চিত্র, পরন্ত বস্তুর সূত্রের মতো। তো স্কয়ারের চিত্র এরকমই হয়, একদম খাড়া করে বাড়ে। সো এটা কোন অপশনে দেখতে পাচ্ছ, বি নাম্বার অপশনে দেখাই যাচ্ছে, তাই না? ডান। পরের কোশ্চেন, একটি তাপগতীয় সিস্টেমকে, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, বেসিক ক্লিয়ার না থাকলে এটা অনেকেই বুঝবে না। তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হলো। তার মানে এটা মনে করো এ অবস্থা, হ্যাঁ, আর এটা মনে করো বি অবস্থা। কারণ একটা তাপগতীয় সিস্টেমকে এ থেকে আমরা বিতে নিব দুইটা ভিন্ন পথে, ধরো এই পথে নিলাম আর এটা হচ্ছে এই পথে নিলাম, দুইটা ভিন্ন পথে নিয়েছি। ওকে, দেখো ভাইয়া, দুইটা ভিন্ন পথে নিলে তাপগতীয় সিস্টেমে টোটাল আমার তিনটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ। তো ভিন্ন পথে নিলে ডিকিউ পরিবর্তন হয়, ডিডব্লিউ পরিবর্তন হয়, অর্থাৎ এই পথে যে ডিকিউ এই পথে সেই ডিকিউ না, এই পথে যে ডিডব্লিউ ওই পথে সেই ডিডব্লিউ না। বাট মনে রাখবা পয়েন্ট ফিক্স মানে আমার ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা একই। ওকে, তার মানে এ থেকে বিতে তুমি যেই পথেই যাও না কেন অন্তস্থ শক্তির পরিবর্তন সেম। এই পথে অন্তস্থ শক্তির পরিবর্তন যা হবে এই পথেও তা হবে, এই পথেও তাই হবে। এটা কিন্তু বেসিক, এই বেসিকটা সবার জানতে হবে। ওকে, সো পরের লাইনে কি বলছে একটু দেখি। পরের লাইনে বলেছে এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ। তার মানে এখানে তাপ শোষণ হয়েছে Q1, কৃত কাজ হয়েছে W1, এবং এইখানে এই যে দুই নম্বর পথে তাপ শোষিত হয়েছে Q2, কৃত কাজ হয়েছে W2। বলছে এদের মধ্যে সম্পর্ক বের করো। তো ভাই আমরা একটু আগে বললাম যে QW আর কি থাকবে, ডিইউ, তাহলে এই পথে যা ডিইউ এই পথে ডিইউ তা তাই। ডিইউ মানে অন্তস্থ শক্তির পরিবর্তন, ইটস আ পয়েন্ট ফাংশন নট পাথ ফাংশন, অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন দুইটা ফিক্সড পয়েন্টের উপর নির্ভর করবে, পথের উপর না। যেই পথে যাও না কেন বিন্দু ফিক্স থাকলে ডিইউ ডিইউ সেম হবে, যেটা ইতোমধ্যে আমি বলেছি। এখন ডিইউ সেম। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, জানি না? কারণ এক নাম্বার পথের জন্য ডিকিউ মানে কি ভাইয়া? Q1, ডিইউ মানে ডিইউ, আর ডিডব্লিউ মানে W1। ওকে, দুই নাম্বার পথের জন্য কি লিখতে পারবো? দুই নাম্বার পথের জন্য আমরা লিখতে পারবো ডিকিউ মানে Q2 সমান ডিইউ মানে ডিইউ, ডিইউ মানে সেমই থাকবে, আর W2। এটা সমীকরণ দাও 1, এটা সমীকরণ দাও আমাদের 2। এখন 1 আর 2 এর মধ্যে রিলেশন করলে অঙ্ক শেষ। দেখো 1 আর 2 এর মধ্যে যদি আমি রিলেশন করি, উভয় ক্ষেত্রে ডিইউটা কিন্তু সেম। এখানে ডিইউ এর ভ্যালু কত আসে? ডিইউ এর ভ্যালু আসে W1 মাইনাস Q1। এখানে ডিইউ এর ভ্যালু কত আসে? এখানে ডিইউ এর ভ্যালু আসে, সরি একটু উল্টা লিখেছি, এখানে এই সমীকরণে ডিইউ এর ভ্যালু আসে Q1 মাইনাস W1, এই সমীকরণে ডিইউ এর ভ্যালু আসে Q2 মাইনাস W2। তো ডিইউ যেহেতু সেম, তার মানে আমরা লিখতে পারি এই 1 আর 2 নং, এই যে এই দুইটা সমীকরণ থেকে লিখতে পারবো ডিইউ ডিইউ সেম, তার মানে Q1 মাইনাস W1 সমান Q2 মাইনাস W2। এটাও কিন্তু ইজি কোশ্চেন ছিল। ওকে, ডিইউ সেম, এটা জানতে পারলে এটা ইজি কোশ্চেন, কনসেপচুয়াল। নেক্সট। ওকে, সো এটা আইসিটি, তোমরা আমার চেয়ে বেটার পারো, এটা অ্যান্সার হবে সি। এটা আর আমি দেখালাম না, ফিজিক্সের যেহেতু অংশ না, পরের কোশ্চেনে যাই। দেখো, একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। প্রোটনটির দ্রুতি কত? খুবই কমন কোশ্চেন এটা। আধুনিক পদার্থবিজ্ঞানে এর কোশ্চেনটা আমরা কিন্তু সব সময় পড়াই, ভার্সিটি ব্যাচে সব সময় পড়াই, যে গতিশক্তির মোট শক্তির 75% প্রোটনের। তো ভাইয়া প্রোটনের গতিশক্তির সূত্র কি? তোমরা জানো মোট শক্তি সমান হচ্ছে mc স্কয়ার, মানে মোট শক্তির মধ্যে থাকে স্থির অবস্থার শক্তি m0c² প্লাস গতিশক্তি ইকে, তাই না? এই দুইটা মিলে হয় mc স্কয়ার। এখন আমরা ইকে সমান কি লিখতে পারি? তাহলে ইকে সমান লিখতে পারি m মাইনাস m0c²। এটা হচ্ছে গতিশক্তির সূত্র।
এবার বলছে গতিশক্তির মোট শক্তি 75%, তার মানে মোট শক্তি কত mc স্কয়ার, তাহলে গতিশক্তি হবে mc স্কয়ারের 75%, তাহলে এখানে লিখতে পারবো mc স্কয়ার ইনটু 75% মানে 75/100, আর এখানে লিখতে পারবো m মাইনাস m নট c স্কয়ার, উভয় পক্ষ থেকে c স্কয়ার কেটে দাও, এরপরে দেখো কি আসে 75/100 কত হয়, এটা কত হয় 3/4 তাই না, উপরে 3 নিচে 4, 3 25 75, 4 25 100, ঠিক আছে, তাহলে এখানে হবে 3/4m, 3/4m m মাইনাস m নট, তাহলে এখানে থাকবে 3m, আর গুণন করে দাও, এখানে হবে 4m মাইনাস 4m নট, তো আমরা এখানে লিখতে পারি 4m নটটাকে এই পাশে নিয়ে আসলাম, আর 4m মাইনাস 3m মানে অনলি m, তাহলে m নট বাই m, এই যে এখানে খেয়াল করো, এই যে m নটের নিচে m কে নিয়ে আসি, তাহলে m নট বাই m হবে 1/4, বের করতে হবে কি দ্রুতি, সো m নট বাই m এর ইকুয়েশন থেকে আমরা দ্রুতি বের করতে পারবো। আপেক্ষিকতার সূত্র কি, m ইজ ইকুয়াল টু m নট রুট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাহলে এখানে m নট এর নিচে m কে নিয়ে গেলে এই জিনিসটা উপরে চলে আসবে, তাহলে m নট বাই m এর জায়গায় লেখা যাবে রুট ওভার অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার সমান 1/4। এবার আমরা যদি স্কয়ার করে দেই তাহলে আমরা v এর মান পাবো 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার সমান হবে 1/16, উভয় পক্ষে স্কয়ার করে দিলাম, 1 মাইনাস 1/16 মানে কি 15/16, 15/16 যদি রুট করো তাহলে হবে রুট ওভার অফ 15, 16 রুট করলে 4, c স্কয়ার রুট করলে c, সহজ অঙ্ক এটাও। সো এখন পর্যন্ত যে কটা অঙ্ক দেখলাম এগুলো ঢাবি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, এটাও খুব সহজ, দেখো একটি অপবর্তন ঝালর ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়, সমস্ত যন্ত্রপাতি সবকিছু ঠিক রেখে আমরা এই ঘটনা 1.33 প্রতিসরণাঙ্কে তরলে নিমজ্জিত করে করলাম, পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা, ভাইয়া এখানে অপবর্তন ব্যতিচার মানে এটা অপবর্তন, এটা তো মাথায় আনতে হবে না, যে আমরা জাস্ট অপবর্তনের যেই এক্সপেরিমেন্টটা সেটা নিয়ে কোথায় করলাম, পানির মধ্যে, কত পানি 1.33 প্রতিসরণাঙ্কের একটা পানির মধ্যে, তাহলে এক্ষেত্রে ডোরার কি অবস্থা হবে, ভাইয়া মনে রাখবা, তোমার যদি এখানে কিছু মনে না পড়ে তুমি খালি এটা মনে রাখবা যে ডোরা প্রস্থের সূত্র মনে আছে, ডোরা প্রস্থ বিটা সমান ল্যামডা ডি বাই 2a, ব্যতিচারে যদিও, কিন্তু ব্যতিচারে হলেও অপবর্তনের ডোরার প্রস্থও কিন্তু ভাইয়া নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, তরঙ্গ দৈর্ঘ্যটা যদি সমানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছ, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ডোরা প্রস্থ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে ডোরা প্রস্থ কমবে, ঠিক আছে, এটা তো বুঝো যে অপবর্তন ব্যতিচার সকল কিছুর যে ডোরা সৃষ্টি হয় সেই ডোরার সাইজটা তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। এখন বলো পানিতে নিমজ্জিত করলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবে, সেটা বোঝা যায় প্রতিসরণাঙ্কের সূত্র দিয়ে, আমরা জানি 1 মিউ 2 সমান ল্যামডা 1 বাই ল্যামডা 2, এখন এখানে 1 মিউ 2 মানে 1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বারের প্রতিসরণাঙ্ক 1.33 সমান ল্যামডা 1 বাই ল্যামডা 2, আমাদের দরকার ল্যামডা 2 মানে 2 নাম্বার মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হবে ল্যামডা 1 কে তুমি 1 এর চেয়ে বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করতেছো, তার মানে অবশ্যই এটা যেই ফলাফলটা আসবে সেটা ল্যামডা 1 এর চেয়ে ছোট, তাই না ভাইয়া, তাহলে পানিতে যখন তুমি জিনিসটাকে চুবাইতেছো তরঙ্গ দৈর্ঘ্যের কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, পানিতে ডুবালে অবশ্যই আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস যদি পায় মানে কমে, তাহলে ডোরা প্রস্থ কি ভাইয়া কমবে, তার মানে ডোরা প্রস্থ কমলে কোন অপশনটা হবে ভাইয়া, এটা তো হবে না, ছড়িয়ে পড়তেছে না, এক পাশে সরেও যাচ্ছে না, কাছাকাছি আসে, আলোর ডোরা কাছাকাছি আসে, ডোরা প্রস্থ কমবে অর্থাৎ ডোরাগুলো কাছাকাছি আসবে, কনসেপচুয়াল, খুব সুন্দর প্রশ্ন। একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, একটি আদর্শ গ্যাসের চাপ কয় গুণ করেছি, দ্বিগুণ, যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান, তার মানে বলছে তাপ হচ্ছে কৃত কাজের সমান, ডিকিউ সমান ডিডব্লিউ বলে দিছে, এর ফলে গ্যাসের আয়তনের কি হবে, ভাইয়া ডিকিউ সমান ডিডব্লিউ এটা কোন প্রসেসে বলো, এর আমাদের শর্ত বলে দিছে ডিকিউ সমান ডিডব্লিউ, তুমি তাপগতিবিদ্যার সূত্র জানো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে এই সূত্রে ডিকিউ সমান ডিডব্লিউ কখন হবে, যখন ডিইউটা 0 হবে, আর ডিইউ কখন 0 হয় জানো, ডিইউ মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তাপমাত্রা চেঞ্জ হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়লে
অন্তঃস্থ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অন্তঃস্থ শক্তি কমে। আর তাপমাত্রা যদি ফিক্স থাকে, তাপমাত্রা ফিক্স থাকলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। এটা আমি একাডেমিকে বা আমি সহ যারাই ফিজিক্স পড়ায় সবাই পড়ায় এটা। তো এখানে ডিইউ 0 মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওকে। টি কনস্ট্যান্ট মানে এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া, এটা বুঝতে হবে। সমষ্ণ প্রক্রিয়া। এবার আসি এখানে কি ঘটনা ঘটাইছে, চাপ দ্বিগুণ করছো। সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনের কি হবে? চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে, আয়তন অর্ধেক হবে। বুঝছো? তাহলে এই শর্ত থেকে আগে বুঝতে হবে এটা কোন প্রক্রিয়া, মানে আমি সূত্রটা অ্যাপ্লাই করব কোন প্রক্রিয়ার জন্য, সমষ্ণ। তাহলে পিভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক হবে। কনসেপচুয়াল, খুবই কনসেপচুয়াল, চিন্তা করার মতো কোয়েশ্চেন। এটা বাচ্চাদের প্রশ্ন যে একটা বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে। তার মানে ধরো এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থান, এখানে নিক্ষেপ করলে এভাবে উঠলো, উঠে আবার ইউটার্ন মেরে এখানে আসলো। কত সেকেন্ড পর? 10 সেকেন্ড। তাহলে তার বিচরণ কাল 10 সেকেন্ড। বুলেটের চূড়ান্ত বেগ কত? চূড়ান্ত বেগ মানে কি জানো? যে দেখো এখানে নিক্ষেপ করছো, এই যে এভাবে যে এই যে ফিরে আসলো না, কত বেগে ফিরে আসলো, দিস ইজ চূড়ান্ত বেগ, তাই না? তো মনে রাখবা চূড়ান্ত বেগ হচ্ছে সেটাই যে আচ্ছা প্রারম্ভিক বিন্দুতে আসলে চূড়ান্ত বেগ কত। মানে তুমি যেই বেগে নিক্ষেপ করছো বুলেটটা কিন্তু ওই বেগেই এই অবস্থানে ফিরে আসে, তাই না? এটা আমরা 9 10 থেকেই জানি। তাহলে মূলত চূড়ান্ত বেগ হচ্ছে তুমি কত বেগে নিক্ষেপ করছিলা সেইটা, কারণ বাতাসে কোনো বাধা নাই। তাহলে তুমি যেই বেগে নিক্ষেপ করছিলে ওই বেগেই ফিরে আসবে, এই বেগটা বের করতে হবে। বিচরণ কালের সূত্র থেকে আমরা জানি টি সমান 2u/g, সুতরাং ইউ এর মান হবে gt/2, জি হচ্ছে 10, আচ্ছা জি কত? জি হচ্ছে 9.8, টি হচ্ছে 10 আর 2 কত হয় 98/2, 98/2 মানে 49, অর্থাৎ যে বেগে নিক্ষেপ করেছো সেই বেগে কিন্তু ফিরে আসতেছে। ওকে, তো এটা বাচ্চাদের কোশ্চেন, এটা সহজ প্রশ্ন। পরের কোশ্চেনে যাই আমরা। তিনটি ভেক্টর এ বি সি দেয়া আছে, যদি দেখো এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হয়, তাহলে এ আর বি এর সম্ভাব্য মানগুলো কত? এটাও একটু বীজগণিত করতে হয় আর কি। বীজগণিত কেমনে করবা, যে এই জাস্ট এ ভেক্টরের মান এখানে বসায় দাও, বি ভেক্টরের মান এখানে বসিয়ে দাও, সি ভেক্টরের মান বসায় দাও, এরপর সহগ সমীকৃত করো, শেষ। তাহলে আমি একেবারে গুণ দিচ্ছি, এই এ ভেক্টরের সাথে এ গুণ দিলে, মানে এটার সাথে এ গুণ দিলে 6a i ক্যাপ একেবারে গুণ দিচ্ছি মাইনাস 8a j ক্যাপ, প্লাস বি ভেক্টরের সাথে বি গুণ দিলে এটা হবে মাইনাস 8b i ক্যাপ প্লাস 3b j ক্যাপ, প্লাস সি ভেক্টর তো নিজে আছে 26 i ক্যাপ প্লাস 19 j ক্যাপ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, তাই না? এখন আমরা এটা সাইজ করি, 6a i ক্যাপ গুলোর সাথে i ক্যাপ করে রাখি, তাহলে 6a i ক্যাপ প্লাস এ মাইনাসে মাইনাস 8b i ক্যাপ, 6a i ক্যাপ প্লাস এ মাইনাসে মাইনাস 8b i ক্যাপ, আর আছে 26 i ক্যাপ। এরপরে জে ক্যাপ গুলো মাইনাস 8a j ক্যাপ অল অ্যাবাউট ক্যালকুলেশন প্লাস 3b j ক্যাপ প্লাস 19 j ক্যাপ ইজ ইকুয়াল টু এখানে লেখা যায় 0 i ক্যাপ 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এবার উভয় পক্ষে জাস্ট সমীকৃত করো। দেখো আই ক্যাপের সহগ কি, আই ক্যাপ কমন নিলে আই ক্যাপের সহগ হবে 6a মাইনাস 8b, তাই না? তাই না? এই যে আই ক্যাপ, ও না সরি, আই ক্যাপের এই যে আই ক্যাপ তো এই পর্যন্ত আছে, এই যে 3টা রাশি পর্যন্ত। তো আই ক্যাপের সহগ কত হবে? আই ক্যাপ যদি এখান থেকে কমন নাও 6a মাইনাস 8b প্লাস 26, তাহলে আই ক্যাপ কমন নিলে আই ক্যাপের সহগ হয় 6a মাইনাস 8b প্লাস 26। এই পাশে আই ক্যাপের সহগ যা, এই পাশেও আই ক্যাপের সহগ তাই হবে। তার মানে আই ক্যাপের সহগ 0, এই পাশে আই ক্যাপের সমান সমান ওই পাশের আই ক্যাপের সহগ। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই 6a মাইনাস 8b ইজ ইকুয়াল টু মাইনাস 26, সমীকরণ নাম্বার দিলাম 1। এবার জে ক্যাপের সহগ, দেখো ভাই এখান থেকে যদি আমরা জে ক্যাপ কমন নেই তাহলে আমরা পাবো মাইনাসের 8a প্লাসের 3b প্লাসের 19, তাই না? জে ক্যাপ কমন নিয়েছি, এটা সমান সমান ওই পাশে জে ক্যাপের সহগ হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি মাইনাসের 8a প্লাসের 3b ইজ ইকুয়াল টু মাইনাসের 19, সমীকরণ দিলাম আমি 2।
এবার 1 আর 2 সমাধান করে এ আর বি এর মান বের করতে হবে। তো দেখো এটা আমি বিভিন্নভাবে বিভিন্নজন সমাধান করতে পারো। আমি সমাধান করব, এটাকে 8 দ্বারা গুণ দিব, এটাকে 6 দ্বারা গুণ দিব, তারপর যোগ করে দিব। কারণ 6 টা 48, 6 টা 48। তাহলে এটাকে 1 নংকে কত দ্বারা গুণ দিব? 8 দ্বারা, এবং 2 নংকে গুণ দিব কত দ্বারা? 6 দ্বারা, এরপর যোগ করে দিব। 8 দ্বারা গুণ দিলে 6 8 48 এ, 8 8 64 বি, আর 8 × 26 কত হয়? 8 দুগুণে 16, 160, আর 6 8 48, 208। তাহলে এটা হবে মাইনাসে 208। আর এই পাশে এটারে 6 দ্বারা গুণ দিব, 6 8 48, তাহলে মাইনাসের 48 এ, 3 6 18, তাহলে প্লাসের 18 বি, 6 19 কত হয়? 6 10 60, 6 নং 54, 60 আর 54 হয় 114, মাইনাসের 114। এই যে 48 এ 48 এ কাটাকাটি, যোগ করলে হবে 64 থেকে 18 গেলে কত থাকে? 64 থেকে 4 গেলে থাকে 60, আরো 14 যেতে হবে 50 46। তাহলে এটা যোগ করলে পাচ্ছি মাইনাসের 46 বি, আর এই দুইটা যোগ করলে পাবো 208 আর 4 কত হয়? 212, 212, 222, 322। লেখা হবে মাইনাসের 322। মাইনাস গুলো যদি কেটে দাও, এবার যদি আমরা ক্যালকুলেট করি 322 ডিভাইডেড বাই 46, একটু কঠিন লাগতেছে তাই না? সো এখানে 322 বাই 46, 46 দিয়ে 322 কে কাটলে আমরা পাবো 7, 7 ইন্টু 46 হচ্ছে 322। ওকে, সো এবার এই যে বি এর মান, এই বি এর মানটা তুমি 1 নং এ বসাও। 1 নং এ এখানে আছে 6a মাইনাস 8, বি এর মান হচ্ছে 7, তাহলে 7 8 56 ইজ ইকুয়াল টু মাইনাস 26, বা 6a সমান হবে 56, এই পাশে নিলে প্লাস হয়ে যাবে মাইনাস 26, তার মানে 30, তাহলে a এর মান আসবে 5 6 30 5, তাহলে a ইজ ইকুয়াল টু 5 আর b ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে অ্যান্সার কোনটা? এই যে a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 7, এই যে বি নাম্বার অপশন। তো দেখছো এটা কিন্তু একটু বড় ক্যালকুলেশন, একটু না মোটামুটি ভালোই বড় ক্যালকুলেশন। সো এত বড় ক্যালকুলেশনের প্রবলেম আসলে টাইম কিল করে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। এটা খুবই চমৎকার প্রশ্ন, আমার মতে এটা ভার্সিটিতে আসার মতো না, কারণ খুবই টাইম কনজিউমিং একটা কোয়েশ্চেন হবে। তবে ভেক্টরের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকলে তোমার কাছে এটা পানির মতো সহজ। কি বলেছে? বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়। অপর দুটি শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন করা হয়। চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে কিউ বাই কিউ এর মান কত? তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। ধরো এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, ধরো। তো এই বর্গক্ষেত্রের দুই বিপরীত শীর্ষে বড় কিউ, এই যে এখানে একটা প্লাস কিউ এবং এখানে একটা কিউ স্থাপন করা হয়েছে, আর অপর দুই বিপরীত পাশে ছোট কিউ, এই যে এরকম দুইটা চার্জ স্থাপন করা হয়েছে। এবার বলল এই যে বড় কিউ এর যে কোনো একটা চার্জের উপর লব্ধি বল 0, তারপর আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে যেই কিউ চার্জটা আছে তার উপর লব্ধি বল 0, তাহলে কিউ বাই কিউ এর মান কত? তাহলে প্রথমত আমার এই পয়েন্টে লব্ধি বল বের করতে হবে, সেই লব্ধি বলের মান 0 ধরে এই অনুপাতটা হিসাব করতে হবে। তো এই পয়েন্টে লব্ধি বল কেমনে বের করবো? ভাইয়া এই পয়েন্টটাকে, এখানে যে চার্জ আছে সেই চার্জকে ও কি বিকর্ষণ করবে না? করবে। কোন দিকে? এই দিকে, তাই না? সেটার নাম দাও F1। আবার এখানে যে চার্জটা আছে যে কিউ, যে ক্যাপিটাল কিউ, ওরে কি ও বিকর্ষণ করবে না? করবে। কোন দিকে? এই দিকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই বিকর্ষণ F2 হলে F1 আর F2 কিন্তু সমান, কারণ দূরত্ব চার্জ দ্বয় সমান, দূরত্ব চার্জ দ্বয় সমান, তাহলে দুইটা বিকর্ষণ। আরো একটা বিকর্ষণ আছে, এই যে এই প্রান্তের কিউ ওকে কিন্তু ঠিক এই বরাবর, ঠিক এই যে দেখো এই বরাবর বিকর্ষণ করবে। এখান থেকে যদি চিন্তা করো এই বরাবর বিকর্ষণ করবে, এটা সমান হবে না, এটার নাম দিলাম আমি F3। তাহলে এটার উপর এই মুহূর্তে কয়টা বল কাজ করছে? 3টা, আর এই 3টা বলের লব্ধি শর্তমত হবে 0। তাহলে এখানে দেখতেই পাচ্ছ F1 আর F2 সমান হবে। তাহলে F1 আর F2 এর ভ্যালু কত হবে? F1 আর F2 এর ভ্যালু হবে, কুলম্ব বলের সূত্র কি? K Q1 Q2 বাই দূরত্ব এর স্কয়ার। আর এখানে F3 টা কত ভাইয়া? F3 হচ্ছে K Q1 মানে Q, Q2 মানে এই যে ক্যাপিটাল আরেকটা কিউ, আর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এটুকু। তোমরা জানো এটা বর্গের কর্ণ, কর্ণ হচ্ছে √2a, আর এই দূরত্বকে স্কয়ার করলে হবে 2a স্কয়ার।
তাহলে টোটাল কয়টা বল পাচ্ছ ওর উপর? 3টা বল। তো প্রশ্ন অনুযায়ী এই 3টা বলের লব্ধি হইতে হবে 0, কিন্তু চিত্র তার ওইটা দেখাচ্ছে না। আচ্ছা দেখি, প্রশ্ন অনুযায়ী 3টার লব্ধি কত হইতে হবে? 0। তো 3টার লব্ধি কেমনে বের করব? যারা জানো উপাংশ দিয়ে ধুমধাম করে ফেলতে পারো, আর যারা বুঝো না, কম বুঝো, তারা এদিকে তাকাও। এই যে এদিকে একটা F1 সমমানের বল এদিকেও কাজ করতেছে, F1ই ধরো। তাহলে ভাইয়া তারা 90 ডিগ্রি কোণে কাজ করলে এদের যে লব্ধি ঠিক মাঝ বরাবর হবে, এই লব্ধিটা ধরো r। তাহলে F1 আর F2 লব্ধি যদি হয় r হবে √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos 90, তাই না? তো p আর q এর ভ্যালু তো সেম হলে 2f1 স্কয়ার মানে √2f1 অর্থাৎ √2f1 এর ভ্যালু কত? k q বাই a স্কয়ার। ওকে, এটা গেল এই দুইজনের লব্ধি। বাট আছে কয়জন? 3জন। এই F3 কে ধরতে হবে না। মজার ব্যাপার হচ্ছে এই দুইজনের লব্ধি যে r, সেটা F3 বরাবর, একদম F3 বরাবর, তাই না? যে F3 বরাবর rটা কাজ করছে। তাহলে এই দুজনের লব্ধি যেহেতু একই দিকে কাজ করে, এখন r এবং F3 যেহেতু একই দিকে কাজ করে, তাহলে এই দুইজনের লব্ধি হবে এদের যোগফলের সমান। তাহলে r এবং F3 এর লব্ধি যদি লিখি আমি r ডাবল প্রাইম, সেটা হবে r এবং F3 এর জাস্ট সমষ্টির সমান, যেহেতু তারা একই দিকে কাজ করে। তাহলে এই দুইটাকে যদি সমষ্টি করি আমরা পাবো k q মানে q স্কয়ার বাই 2a স্কয়ার, আর এখানে পাবো √2 k q বাই a স্কয়ার। মজার ব্যাপার হচ্ছে এই লব্ধিটা কিন্তু শূন্য কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ একই দিকে কাজ করতেছে, শূন্য কেমনে হয় ভাই? ঠিক হয়? তার মানে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে এখানে এই কিউটা হয়তো মাইনাসের, তাইলে ঠিক আছে, তাই না? আচ্ছা, আমাদের অত কিছু বুঝতে হবে না, আমরা যদি আরো সহজে করি। শর্ত মতে এই লব্ধিটা কত হবে? 0। শর্ত মতে এটা কত? 0। 3টা বলের লব্ধিটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা যদি k q বাই a স্কয়ার কমন নিই, k q বাই a স্কয়ার কমন নিলে এখানে থাকবে q বাই 2, আর k q বাই a স্কয়ার কমন নিলে এখানে থাকবে √2q ইজ ইকুয়াল টু 0। যদিও এটা 0 হয় না, তারপর আমরা দেখি এটা যদি পুরোটা গুণ দিয়ে দাও তাহলে আমরা পাবো q বাই 2 সমান মাইনাস √2q। তাহলে আমরা পাচ্ছি q বাই q, q এর নিচে q কে নিয়ে আসি, তাহলে মাইনাসের 2 √2। তাহলে q এবং q এর অনুপাত হবে মাইনাসের 2 √2। কেন মাইনাস হয়েছে? কারণ বোঝানো হচ্ছে যে এই দুইটা চার্জের মধ্যে একটা চার্জ মাইনাস, এই দুইটা চার্জের মধ্যে একটা চার্জ অবশ্যই মাইনাস হইতে হবে, নাহলে এটার উপর লব্ধি কেমনে শূন্য হবে? বুঝতে পারছো? তো তাহলে কিউ আর কিউ এর অনুপাত হচ্ছে মাইনাসের 2 √2। তাহলে এখন কিউ আর কিউ এর অনুপাত তো নাই, বাট কাছাকাছি যদি বলা যায় ডি নাম্বার অপশনটা দাগাইতে পারো। বাট অনেকে কনফিউশন থাকবে এই অ্যান্সারটা বের করার সময়, পর অনেকে ভাববে যে অঙ্কটা হয়তো ভুল হয়েছে, তাই অপশনেই মিলতেছে না। তো এতে অনেকের টাইম কিল হবে। তো আমার মতে স্যারদের উচিত এটাতে সবার ফ্রি মার্কস দিয়ে দেওয়া আর টাইম কিলের জরিমানাটা দেওয়া। তো এই ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ছোট ছোট ভুলগুলো আসলেই মানা যায় না। পরের কোয়েশ্চেন দেখো, এক্স ওয়াই জেড এর 3টা ভ্যালু দেওয়া আছে, দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে, t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে বেগ কত? এটাও একটা সহজ কোয়েশ্চেন, বেগ বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এক্স ওয়াই জেড এর ভ্যালু থেকে আমরা অবস্থান ভেক্টরটা বের করতে পারি। এটার অবস্থান ভেক্টর হচ্ছে e⁻²t, এক্স মানে হচ্ছে i ক্যাপ প্লাস ওয়াই মানে হচ্ছে জে ক্যাপ, তাহলে 2 cos 3t জে ক্যাপ, এবং জেড মানে কে ক্যাপ 2 sin 2t কে ক্যাপ। এই হলো এটার অবস্থান ভেক্টর। ওকে, আর আমরা জানি অবস্থান ভেক্টরকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগের ইকুয়েশন পাবো, তাই না? তাহলে আমাদের বেগ ভেক্টরের ইকুয়েশন হবে ডি ডিটি অফ আর। এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, e⁻²t কে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা পাবো -2 e⁻²t, এটাই তো পাবো, তাই না? ডিফারেন্সিয়েশন করলে ওকে, এটা পাবো আই ক্যাপ, তারপরে প্লাস cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন থিটা, তার মানে এটা হবে, এখানে হবে 2 তো থাকছে, তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো 2, এটা মাইনাস সাইন থিটা 3 বের হয়ে যাবে 3, এখানে হবে মাইনাস সাইন 3t, এরকমই তো নাকি? জে ক্যাপ, তারপরে প্লাস এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো সাইন থিটাকে গেলে cos থিটা, এখানে 2 বের হয়ে যাবে, 2 দুগুণে 4 cos 2t কে ক্যাপ, তাই না? এটা হচ্ছে আমাদের বেগের ভেক্টর ইকুয়েশন। এবার আমাদের কাছে চেয়েছে t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে কণার বেগ।
তাহলে এখানে জাস্ট টাইমের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে -2 e⁻0 মানে 1, একেবারে লিখে দিলাম 2i ক্যাপ। এখানে সাইনের পর টাইমের জায়গায় যদি 0 বসাও, তাহলে sin 0 মানে পুরোটা 0, তার মানে এটা 0 হয়ে গেল। এরপর এখানে যদি cos t এর জায়গায় 0 বসাও, তাহলে cos 0 মানে 1, তাহলে 4k ক্যাপ। অপশনটা কোথায় আছে? -2i ক্যাপ প্লাস 4k ক্যাপ, এ নাম্বার অপশন। মজা আছে, অঙ্কটা সহজ আছে। পরের কোশ্চেনে যাই। n = 2 থেকে n = 1 মানে 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে স্থানান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গের ফোটন নিঃসরণ করে? আমরা জানি যখন ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে, তখন তরঙ্গের বিকিরণ হয় এবং এই বিকিরণে ফোটন নিঃসরণ হয়, তাই না? তাহলে বলছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কোনটা উৎপন্ন করবে। তো আমরা জানি বিকিরণের শক্তি ই হচ্ছে hc/λ, hc/λ। এখন এই যে বিকিরণের এনার্জি, এই এনার্জিটা কিন্তু নির্ভর করে, এখানে অপশন যেহেতু আমাদের পরমাণু আছে, পরমাণুর সাথে লিঙ্কড আপ সূত্রটা কি? এই যে ই এর সাথে সূত্র হচ্ছে -m(e⁴z² / 8n²h²ε0² সূত্রটা মনে হয় এরকমই, তাই না? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণু অপশনে আছে, তার মানে ই এর সাথে পারমাণবিক সংখ্যার সম্পর্কটা কি? সমানুপাতিক, তাই না? সমানুপাতিক, বাকিটা ধ্রুবক। তাহলে দেখো ভাইয়া, আবার ই এর সাথে ল্যামডা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? আমরা লিখতে পারি ই এর জায়গায় 1/λ লিখে দিতে পারি ইজ প্রপোর্শনাল টু z²। অর্থাৎ সোজা কথা, পারমাণবিক সংখ্যার সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে আমার ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, মানে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কোনটার ক্ষেত্রে নিঃসরণ হবে? এটা ক্ষুদ্রতম হইতে হবে, তাহলে পারমাণবিক সংখ্যা হইতে হবে বৃহত্তম, যেহেতু সম্পর্ক কেমন ভাই? ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এখানে আমাদের যে অপশন আছে, এদের মধ্যে কাদের পারমাণবিক সংখ্যা বৃহৎ? বলো। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, হিলিয়াম, লিথিয়াম, এটা, তাই না? এটার পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা থেকেই আমাদের ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসরণ হবে। ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। আমাদেরকে নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? যে পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটা বস্তু, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই m ভরের একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম। যদি বস্তুটি সর্বোচ্চ rm উচ্চতায় ওঠে, তার মানে এখান থেকে উচ্চতা মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে rm এখানে উঠলো, তার মানে এখানে উঠলে তার বেগ কত হয়ে গেল? 0। এখান থেকে নিক্ষেপ করছো কত বেগে? সেটা মনে করো এটা এখানে ভি প্রাইম, শেষ বেগ হয়ে গেছে 0, আর এখান থেকে নিক্ষেপ করছো মনে করো ভি বেগে। ভি বেগে নিক্ষেপ করার কারণে সে rm উচ্চতা উঠে তার বেগ 0 হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এই নিক্ষেপণ বেগটা কত, মানে আদি বেগটা কত? সো তোমরা বুঝতে পারতেছো যে আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারবো বা শক্তির সংরক্ষণশীলতা দিয়েও করতে পারবো, তোমার যেটা মন চায়। তো কাজ শক্তি উপপাদ্য মানে কি? আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। তো এখানে শেষ গতিশক্তি 0, আদি গতিশক্তি হচ্ছে ½ mv², তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন হয়েছে ½ mv² - 0 ইজ ইকুয়াল টু কৃত কাজ। কৃত কাজ কত ভাইয়া? কৃত কাজ এখানে যেহেতু অনেক উচ্চতা rm, তাহলে এখানে কৃত কাজটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, বা কৃত কাজের সূত্র আমরা লিখতে পারি gmm। কৃত কাজের সূত্র কি? 1/r। আর কোথায়? বস্তুটাকে মারতেছো কোত্থেকে? পৃথিবীর পৃষ্ঠ থেকে। তাহলে আর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব, মাইনাস কোথায় পাঠাচ্ছ? h উচ্চতায়। তাহলে এই উচ্চতা যদি h হয়, তাহলে এখান থেকে কত উচ্চতা টোটাল? r প্লাস h, তাহলে r প্লাস rm। এখান থেকে mm কেটে বেগের মানটা বের করতে পারবা। তাহলে v সমান হবে √2gm 1/r মাইনাস 1/r প্লাস উচ্চতা হচ্ছে rm। তো বুঝতে পারতেছো অপশন কোনটা হবে? এই যে প্রথম অপশনটা এই যে 1/r মাইনাস 1/r প্লাস rm 2gma। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এ নাম্বার। এটা একটা ছোট প্রমাণ আর কি, বুঝছো? পরের কোয়েশ্চেন আমাদের এমসিকিউ পার্টের লাস্ট কোয়েশ্চেন, যে 1.1 মিটার দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অনুভূমিক রোডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে দৃঢ়ভাবে যুক্ত। তার মানে হচ্ছে একটা অনুভূমিক রড এই যে এই প্রান্তে দেয়ালের সাথে দৃঢ়ভাবে যুক্ত, অপর প্রান্তে ঠিক এই দিকে
31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি রেডিয়ানেই দেওয়া আছে, খুব সহজ, রেডিয়ান 0.01 রেডিয়ান। তো বলছে উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক, ডিরেক্ট সূত্র, ইটা সমান এফ ডিভাইডেড বাই এ থিটা। এফ মানে এম জি, এম কত 31.4, জি এর মান দেখো 10 দিয়ে দিচ্ছে যেন হিসাবে অসুবিধা না হয়। এ কত, এ হচ্ছে পাই আর স্কোয়ার, ব্যাস যদি 2 হয় ব্যাসার্ধ কত 1, তাহলে পাই আর স্কোয়ার মানে কত 3.14, আর হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 1/100 মিটার এর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু থিটা কত 0.01। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন কেমনে করবো ভাইয়া, 1/100 কে যদি তুমি স্কোয়ার করো, তাহলে এখানে মূলত এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারতাম 1/100 মানে 0.01, কয়টা স্কোয়ার মানে 2টা 0.01, তাহলে নিচে টোটাল কয়টা 0.01 হয়েছে, 1টা 2টা 3টা, 3টা 0.01 এর বদলেই দেখো 0.01 এর জায়গায় 1/100 1/100 1/100, তাহলে এই তিনটার জায়গায় আমি লিখতে পারি 1 × 1 × 1 ডিভাইড বাই 100 × 100 × 100 লিখা যায়, এইভাবে যায়। তাহলে এখানে কয়টা শূন্য, 2টা 4টা 6টা, মানে নিচে 10⁶, এটা উপরে উঠালে কত হয়ে যাবে, মানে এখানে মূলত এখানে আমাদের এই যে এই ফলাফলটা এখানে ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি 1 × 10⁻⁶, যেটাকে উপরে উঠালে হয়ে যাবে 10⁶, তাহলে এখানে 10⁶ আমরা লিখে দিতে পারবো, বুঝছো, গেল। এবার দেখো 3.14 31.4 এর মধ্যে কয়বার যাবে, 10 বার, তাহলে এখানে সহজ হয়ে গেছে 10 × 10 × 10⁶, তার মানে 110⁸, এটার একক হবে প্যাসকেল, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। এটা তো নাই, আমাদের অপশনে আছে গিগা আর মেগা, তো মেগা তো হচ্ছে না, এটা মানে 0.25 মেগা তো আর হচ্ছে না, এটাকে গিগাতে নিতে হবে। তো মনে রাখবা 1 গিগা প্যাসকেল সমান হচ্ছে 10⁹ প্যাসকেল। এটার আমরা গিগাতে কেমনে রূপান্তর করব, আমরা জোর করে এটাকে 10⁹ লিখলাম, ওকে, আর 10⁹ লিখছো তার মানে কি বেশি লিখছো, 10 বেশি লিখছো, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যায়। এখন দেখো তো এটা কি প্যাসকেল, কারণ 10⁹ প্যাসকেল মানে কি 1 গিগা প্যাসকেল, এখানে লিখতে পারো 1/10 গিগা প্যাসকেল, যে এটার জায়গায় 1 গিগা লিখছি, 1/10 মানে 0.1 গিগা প্যাসকেল, ডি নাম্বার। তো গিগার রূপান্তর জানলে এটা সহজ। তো আমরা 15টা এমসিকিউ দেখলাম, এর মধ্যে ধরো মিনিমাম 3-4টা 5টা এমসিকিউ আছে যেগুলো টাইম কনজিউমিং, এই কারণে কোয়েশ্চেনটাকে আমি কঠিন বলেছি। এক্সাম হলে এত কনসেপচুয়াল কোয়েশ্চেন আসলে খুব কম সময়টা তো কম, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এক্সামের যে সময় দেয় ওরকম সময় দিলে এগুলো চিন্তা ভাবনা করা যায়, ক্যালকুলেশন করা যায়, যেহেতু সময়টা কম এই কোয়েশ্চেন সবার কাছে হার্ড লাগাটা স্বাভাবিক। ওকে, সো এখন আমরা রিটেন পার্টে চলে যাই। রিটেন পার্টের প্রথমেই একটা প্রশ্ন, যে প্রশ্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেরই বলা যায়, অ্যাডমিশনের প্রিপারেশনের মতো, যদি আমাদের বইয়ে আছে, পাঠ্য বইয়ে আছে। সো প্রশ্নে কি বলছে, এক্স এবং ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। তো এই মনে করো একটা স্প্রিং, এখানে এক্স এবং এখানে ওয়াই, দুইটা বস্তু এভাবে যুক্ত আছে, ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার কোন মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায়, মানে ধরো এটা 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় আছে, এক্স এক্স হচ্ছে 1 সেন্টিমিটার, ওকে, সংকুচিত অবস্থায় আছে, ঘর্ষণহীন তলের উপর, এটা হচ্ছে একটা তলের উপর আছে, তলটা ঘর্ষণহীন স্থির অবস্থায় আছে, তার মানে দুইটার আদিবেগ 0, এটারও 0 এটারও 0, আদিবেগ 0। বস্তুদ্বয়কে মুক্ত করলে, ধরো হুট করে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম, বস্তু ধুম করে দৌড় দিবে, তাই না, তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1 জুল, আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি কত 1 জুল। বলছে কে এর মান বের করো, কে এর মান বের করো এক্স এবং এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। ওকে, ব্যাপারটা বুঝো, ধরো একটা স্প্রিং, ওদের স্প্রিং এর সাথে ওরা একদম মানে হচ্ছে এইভাবে চেপে আছে, আমি ছেড়ে দিলাম, বস্তু দুটা আলাদা হয়ে গেল, ওকে। দেখো ভাই এখানে বুঝতেই পারতেছো স্প্রিং এর বিভব শক্তি ছিল, স্প্রিংটা যখন চেপেছিল কতটুকু চেপেছিল, এক্স পরিমাণ, তাহলে সংকুচিত অবস্থায়, এই যে মনে করো সংকুচিত অবস্থায় আছে, আমি ছেড়ে দিলাম, স্প্রিংটা রিল্যাক্স হলো, প্রসারিত হলো, এবং এই বস্তু দুইটা আলাদা হয়ে এইভাবে চলে গেল, ওকে। তো বলছে যে, তো এখান থেকে বোঝাই যাচ্ছে স্প্রিং সংকুচিত অবস্থায় স্প্রিং এর মধ্যে যেই সঞ্চিত বিভব শক্তিটা ছিল
সেটা বস্তুদ্বয়ের গতিশক্তিতে রূপান্তর হয়েছে, এটা তো বোঝা যায়, তাই না? বোঝা যায়। তাহলে আমরা এখান থেকে এটুকু লিখতে পারি যে স্প্রিং এর সংকোচনে যে বিভব শক্তিটা ছিল হাফ কে এক্স স্কোয়ার, সেটা বস্তুদ্বয়ের গতিশক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এক্স বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার, আর ওয়াই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। ওকে, গেল। এখান থেকে আমার কি বের করতে হবে? কে এর মান। এই যে এই কে এর মানটা বের করতে হবে। তো একটু কঠিন ক্যালকুলেশন। হাফ কে এর মান আমি জানি না, এক্স হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 1/100 এর স্কোয়ার। তাহলে হাফ, এখানে দেখো তো আমাদেরকে বলছে এক্স এর গতিশক্তি 1 জুল। তাহলে আমরা ইজিলি, এই যে এটা তো এক্স এর গতিশক্তি পুরোটা, এখানে আমরা 1 জুল লিখে দিতে পারি। আমাদের ক্যালকুলেশন অনেকটা সহজ হয়ে গেছে। হাফ এম ওয়াইটা আমি জানি না, ভি ওয়াইটাও আমি জানি না। জানি কি? জানি না। তাহলে এম ওয়াই আর ভি ওয়াই স্কোয়ার মিসিং থাকলো। এবার খেয়াল করে দেখো, এইখানে একটা সমীকরণ, অনেকগুলো মিসিং মান, বের করতে হবে কে এর মান। কিভাবে কি করব? তাহলে আমার এম ওয়াই ভি ওয়াই এগুলো আগে হিসাব করতে হবে। এগুলো আমি কিভাবে হিসাব করতে পারি? এগুলো আমি ভরবেগের সংরক্ষণ থেকে হিসাব করতে পারি। যেহেতু এখানে বাহ্যিক কোনো বল প্রযুক্ত করা নাই, তাহলে নির্দিষ্ট দিকে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে শুরুতে এদের দুজনের যে ভরবেগ ছিল কত ছিল? 0 + 0, যেহেতু স্থির ছিল। পরবর্তীতে ও এদিকে দৌড় দিছে, ওদিকে দৌড় দিছে, তাহলে ভরবেগ একই হবে। অর্থাৎ এম এক্স ভি এক্স যা হবে এম ওয়াই ভি ওয়াই এই দুইটা সমষ্টি তাই হবে, তাই না? সমষ্টি তাই হবে, তাই তো? দুইটা সমষ্টি মানে শুরুতে তাদের ভরবেগের সমষ্টি এবং ছেড়ে দেওয়ার পর ভরবেগের সমষ্টি সেম হবে। এখানে লিখতে পারি এম এক্স ভি এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের এম ওয়াই ভি ওয়াই। এখান থেকে বোঝা যায় একটা আরেকটার বিপরীত দিকে দৌড় দিছে। এখন আমাদেরকে কি কি বলছে? আমাদেরকে বলছে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। এই যে এই এক্স এর ভর ওয়াই এর ভরকে 0.4 দ্বারা গুণ দিলে পাবো। তাহলে এক্স এর ভরের জায়গায় আমরা লিখতে পারি 0.4 এম ওয়াই ভি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই ভি ওয়াই, তাই না? এম ওয়াই যদি আমরা কেটে দেই, আমরা কি পাবো ভাইয়া? আমরা এখানে পাবো ভি ওয়াই এর ভ্যালু। দেখো ভি ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.4 ভি এক্স। এটা হচ্ছে আমাদের ভি ওয়াই এর ভ্যালু। তাহলে এই যে ভি ওয়াই, এই ভি ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার লাগবে কি? এম ওয়াই। এম ওয়াই এর ভ্যালু অলরেডি তুমি জানো। এম ওয়াই এর ভ্যালু হচ্ছে, দেখো এক্স এর ভর ওয়াই এর 0.4 গুণ, তার মানে এক্স এর ভর হচ্ছে 0.4 অফ এম ওয়াই। তাহলে এম ওয়াই এর ভ্যালু কত? এম ওয়াই এর ভ্যালু হচ্ছে এম এক্স বাই 0.4। তাহলে দেখো তুমি এম ওয়াই এর মান পাইছো, ভি ওয়াই এর মানও পাইছো, বসিয়ে দাও। এখানে 1 প্লাস হাফ এম ওয়াই এর ভ্যালু কত? এম এক্স বাই 0.4। তাহলে এম এক্স বাই 0.4টাকে আমি একটু এই পাশে লিখতেছি, 1/0.4 লিখলাম। ভি ওয়াই এর ভ্যালু কত? মাইনাসের 0.4 ভি এক্স। ভি ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাইলে মাইনাসের 0.4 এর উপরে স্কোয়ার হবে, একই সাথে ভি এক্স এর উপরও স্কোয়ার হবে। প্রশ্ন হচ্ছে আমি কেন এইভাবে বানালাম? কারণ আমাদের হাতে দেওয়া আছে এক্স এর গতিশক্তি। তাহলে এই দেখো তো হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার, এটা কি এক্স না? এক্স এর গতিশক্তি না? ইয়েস। তাহলে এই জায়গাটা আবারও আমি 1 প্লাস এই জায়গায় এক্স এর গতিশক্তি লিখতে পারবো 1 লিখে এর সাথে গুণ আকারে কিছু আছে। এখানে 0.4 একটা কাটা যাবে, তাই না? 0.4 কাটা যাবে। মাইনাসটা তুমি চাইলে এই যে স্কোয়ার করলে তো এটা প্লাসই হয়ে গেল। ওকে, প্লাস হওয়ার পরে তুমি 2.4 লিখলা, এই যেখানে লিখলা 2.4। দেখো 0.4 ইন্টু 0.4। এবার এটা যদি কেটে দাও থাকবে কত? 0.4। এখান থেকে আমরা জাস্ট কে এর মানটা বের করবো, হাফ কে 1/100 এর স্কোয়ার। এটা কত হয়? 0.4 মানে কত হবে? এটা 4/10। 4/10 4/10 যদি হয়, ক্যালকুলেশন করে ফেলি। 4/10 10 এক, তাহলে এটা লসাগু হচ্ছে 10 প্লাস 14, 14/10 2 দ্বারা গুণ দিলে এটা হয়ে যাবে 28/10। তাহলে আমাদের কে 28/10, এই যে 2 দ্বারা গুণ দিলে 28/10, তারপর 1/100 এর স্কোয়ার আছে। 28/10 ইন্টু 100 স্কোয়ার, 0 0 কাটা,
তাহলে 100 × 10 মানে কত হয়? 2800 নিউটন পার মিটার। ক্যালকুলেশন ভুল না করলে অল ওকে, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 2800 নিউটন পার মিটার, তাই না? সো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। সো একটু জটিল ক্যালকুলেশন ছিল, তাই না? 2800 নিউটন পার মিটার। পরের কোয়েশ্চেনে যাই আমরা। এক পরমাণুক একটি গ্যাসের N1 মোল এবং দ্বিপরমাণবিক একটি গ্যাসের N2 মোলের মিশ্রণের, এটা কি মিশ্রণের গামা ভাইয়া, মিশ্রণের N1 আর N2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভাইয়া মিশ্রণের গামা, গামা মানে হচ্ছে সিপি আর সিভির অনুপাত। যেহেতু এটা মিশ্রণের গামা, তাহলে আমরা লিখতে পারি মিশ্রণের সিপি অর্থাৎ সিপি মিক্স এবং মিশ্রণের সিভি মিক্সের অনুপাতটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। এখন মিশ্রণের সিপি মিক্স বের করার একটা সূত্র তোমরা শিখেছো, সিপি মিক্স অর্থাৎ দুইটা গ্যাস যদি মিশানোর কারণে ওই মিশ্রণের সিপি মিক্স কত হবে, সেটা হচ্ছে N1 CP1 প্লাস N2 CP2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। একইভাবে আমরা যদি মিশ্রণের সিভি মিক্স বের করি তাহলে সেটা কত পাবো? N1 CV1 প্লাস N2 CV2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, তাই না? লিখলাম। এবার খেয়াল করে দেখো এখানে সিপি মিক্সের মধ্যে মিশ্রণের মানে এক পরমাণু গ্যাসের CP1 আমার জানা আছে। কিভাবে জানি আমি? তোমরা সবাই জানো যে এক পরমাণু গ্যাসের সিপি এর মান হচ্ছে 5/2R, তাই না? 5/2R প্লাস N2। একইভাবে CP2 হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে তার সিপির মান হচ্ছে 7/2R, তাই না? ঠিক একইভাবে এখানে কি থাকতেছে N1 প্লাস N2, আর এটার মধ্যে কি থাকছে N1 CV1, এক পরমাণু গ্যাসের CV1 এর মান হচ্ছে 3/2R আর দ্বিপরমাণবিক গ্যাসের CV2 এর সিভির মান হচ্ছে 5/2R। নিচে কি আছে N1 প্লাস N2। এই যে দুইটা সমীকরণ পাইলাম, এটা দাও 1, এটা দাও 2, দুইটা সমীকরণকে ভাগাভাগি করলে আমরা সিপি মিক্স আর সিভি মিক্সের অনুপাত পাবো। ভাগ করে দাও সিপি মিক্স বাই সিভি মিক্স, ভাগ করে দিলে কত কিছু কাটা চলে যায়, এটা কাটা চলে যাবে। এখান থেকে যদি R/2 কমন নাও, এখান থেকে R/2 কমন নিলে সেটাও কাটা চলে যাবে। তাহলে উপরে থাকবে R/2 কমন নিয়ে কাটা, এই যে এই পাশ থেকে R/2 কমন যায়, R/2 কমন যায় কাটাকাটি। তাহলে উপরে থাকবে 5N1 প্লাস 7N2, নিচে থাকবে 3N1 প্লাস 5N2। সিপি মিক্স বাই সিভি মিক্স দেওয়া আছে প্রশ্নে 3/2। এবার ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করলে 3 3 9N1 প্লাস 3 5 15N2, আর এই পাশে থাকতেছে 10N1 প্লাস 14N2। ক্যালকুলেট করলে আমরা পাবো N1 = N2। দ্যাটস ইট। ওকে, বলতেই হবে তুলনামূলক একটু আনকমন, তাই না? আনকমন কোয়েশ্চেন। ওকে, এটা আমাদের কমন, সবার কমন এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করে থাকি, তাই না? লেখাই আছে I1, এদিক থেকে I2, এদিক থেকে I3। তার মানে দেখো তো জিনিসটা, যদি আমি আমাদের মূলত শাখার বিদ্যুতের মান বের করতে বলছে, I1 I2 I3 বের করতে বলছে, তো কেভিএল দিয়ে করব। দেখতেই পাচ্ছ এদিক থেকে I1 যাচ্ছে, দেওয়া আছে তীর চিহ্ন, এখানে এসে I1টা দুই ভাগে ভাগ হচ্ছে I2 আর I3। তাহলে আমরা লিখতে পারি I1 = I2 প্লাস I3। লুপ কয়টা? দুইটা সিঙ্গেল লুপ আছে, সিঙ্গেল লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। এই যে এই লুপ আর এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো। এটা লুপ 1, এটা লুপ 2, লুপ 1 এবং লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করি। লুপ 1 এ কেভিএল যদি অ্যাপ্লাই করো, এই যে এখান থেকে শুরু করো, আমি যেদিকে কারেন্ট সেদিকে, তাহলে 2I1, এরপরে এখানে আসলাম, এখান থেকে এখানে আমি যেদিকে কারেন্ট সেদিকে কত 2 এর মধ্যে দিয়ে কে যাচ্ছে? 2 এর মধ্যে দিয়ে দেওয়াই আছে I2 যাচ্ছে, তাই না? কে যাচ্ছে? I2। তাহলে প্লাসের 2I2 এরপরে এখানে এসে আবারও এই লুপে কারেন্ট কত? I1টা এসে এখানে শেষ হচ্ছে, এটা কত? মাইনাসের প্রান্তটা আমরা পাচ্ছি, তাহলে -50। লুপ কমপ্লিট = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1 প্লাস I2 -50 কে ওই পাশে নিলে 25 হয়ে যাবে, 2 দ্বারা ভাগ। সমীকরণ নাম্বার 1 দিলাম। ওকে, এবার সেকেন্ড লুপে এখান থেকে ধরা শুরু করো, বা যে তোমার
খুশি মতো যে কোনো দিকে ঘুরতে পারো, সমস্যা নেই। দেখো ভাইয়া, এখানে এই লাইনে কারেন্ট কত? এই লাইনে কারেন্ট কিন্তু I3 ভাইয়া। এই যে I3, এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত কারেন্ট কিন্তু I3 দিকটা দেওয়া আছে। এই লাইনে কারেন্ট হচ্ছে I2। এবার এই দিক থেকেই ঘোরো, এই যে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, কিছু পাও নাই, যাচ্ছ যাচ্ছ নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত কত? 20। তাহলে লুপ 2 তে ফার্স্টে আমরা নেগেটিভ প্রান্ত পেয়েছি, তাহলে মাইনাসের 20। এবার দেখো I3, এখান থেকে এই পর্যন্ত আসো, I3 আছে। দেখো তুমি যেদিকে যাবা ঘুরতেছো, এই I3 এর দিকটা ওই দিকেই দেওয়া, তাহলে 2I3 কি হবে? প্লাসের 2I3। এরপর তুমি এখান থেকে এখানে যাবা, তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট তার বিপরীত দিকে, তাহলে মাইনাসের 2, কারেন্টের মান কত? I2। লুপ কমপ্লিট ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে 2I3, I3 এর মান কত? I3 মানে হচ্ছে I2, সরি, হ্যাঁ ঠিকই আছে, I2 I3। তাহলে I3 মানে হচ্ছে I1 মাইনাস I2, তাই না? এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি I3 মানে হচ্ছে I1 মাইনাস I2। তাহলে মাইনাসের 20 2I1 মাইনাস 2I2 লিখলাম। এই যে I3 জায়গায় I1 মাইনাস I2 লিখে 2 দ্বারা গুণ, মাইনাসের 2I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পাচ্ছি? 2I1 মাইনাসের 4I2 ইজ ইকুয়াল টু 20। দুইটা সমীকরণ পেয়ে গেছি, সমাধান করলে I1 আর I2 আমাদের ডান। তো এটা সমাধান করার জন্য আমরা একটু, আচ্ছা এটাকে সমীকরণ 2 দেওয়ার আগে 2 দ্বারা আগে ভাগ করে নিই, বা I1 2 দ্বারা ভাগ করলে 2I2 2 দ্বারা ভাগ করলে 10, সমীকরণ দিলাম 2। 1 আর 2 নং সমীকরণ, 1 থেকে যদি 2 জাস্ট সিম্পলি বিয়োগ করে দেই, তাহলে আমাদের অনেক মান চলে আসবে। I1 থেকে I1 বিয়োগ দিলে 0, I2 থেকে এটা যদি বিয়োগ দাও, তাহলে I2 মাইনাস 2I2, তাহলে প্লাসের 3I2 হয়ে যাবে। 25 থেকে যদি এটা বিয়োগ দাও, 25 থেকে 10 বিয়োগ দিলে 15। সুতরাং 25 থেকে 10 বিয়োগ দিলে 15। I2 এর মান হচ্ছে 5 এম্পিয়ার। I2 এর মানটা যদি এখানে বসাও, তাহলে I1 পেয়ে যাবা, I1 পাবা হচ্ছে 20 এম্পিয়ার। তাহলে I3 কত পাবা? I3 হচ্ছে 15 এম্পিয়ার। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল। তো বাকিগুলো যদি এই স্ট্যান্ডার্ড হইতো, তাহলে সবাই পারতো। সবাই যেন না পারে তাই কিন্তু স্যাররা এটা দিছে, হ্যাঁ। ওকে, সো তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমি বারবার বলেছি, যেটা সহজ সেটা দিয়ে শুরু করো। দেখো অনেকে ফিজিক্স অনেক কম পারবে, অনেকে ফিজিক্স 5টা পারবে, দেখা যাবে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে সে 75 এর মধ্যে 60 উঠায় ফেলছে। তবে 75 যদি ওখানে 60 উঠাতে পারে, ফিজিক্সে যদি 5ও পায়, 65 ঢাবিতে চান্স শিওর। ডাবল যদি টপ করতে চাও, দেখো ফিজিক্সে অনেকে 10-11 পাইলো, সাপোজ 10 অনেক টপার স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় 65 পাইলো, 65 আর 11 76, টপ 1000 থাকবে, মিস নাই। পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা আমার টাইপিস্ট তুলতে ভুলে গেছে, তাই কোশ্চেনটা আমি তুলে নিয়ে নিলাম। সেটা হচ্ছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব তলের উপর আপতিত হলো। ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝতেই পারতেছো। 0 থেকে ম্যাক্সিমাম 4 × 10⁻⁻19 জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে? তাহলে কি চাইছে আমাদের কাছে? ভাইয়া তোমরা জানো যে ধরো এটা একটা ধাতব প্লেট, তো এই ধাতব প্লেটে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লেই যে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে তা তো না। অবশ্যই এই ধাতব প্লেটের যে ইলেকট্রনের একটা সূচন কম্পাঙ্ক থাকে, সেটা মনে করো 10 ন্যানোমিটার। এখানে অবশ্যই মিনিমাম এই 10 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়তে হবে, মিনিমাম। এটা মানে এখানে ধরো এটার সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্যর সমান বা তার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি পড়ে, তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হয়। সোজা কথা, তোমরা জানো এখান থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সো আমার যে লাইটটা ফেলতে হবে, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে না বুঝি, আমি যদি এনার্জি দিয়ে বুঝাই তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। আমরা জানি ধরো এখানে এই ইলেকট্রনের তোমার কার্যাপেক্ষক হচ্ছে 500 জুল, ধরো 500 জুল। তার মানে তোমার এখানে মিনিমাম 500 জুল শক্তি বিশিষ্ট আলো ফেলতে হবে, নাইলে কিন্তু এখান থেকে ইলেকট্রন তুমি বের করতে পারবে না। তার মানে আমার তরঙ্গ বলছে কি, কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারবে। এই 500 জুল দিয়ে আমরা যদি এই ইলেকট্রনটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করি, সেটা হচ্ছে ল্যামডা নট। তাহলে অবশ্যই ইলেকট্রনটাকে ছোটাইতে হলে এখানে আমার মিনিমাম ল্যামডা নট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে। তার মানে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ইলেকট্রন বের হবে,
ওই তরঙ্গ দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা কি ভাইয়া? ইলেকট্রনের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলো ফেলতে পারি তাহলেই ইলেকট্রন নির্গত হবে, বা তুমি যদি তার চেয়েও কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলো তাও ইলেকট্রন নির্গত হবে। বাট যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলো তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হবে না। বুঝতে পারছো? বেশি ফেললে এনার্জি কম, তখন আর ইলেকট্রন নির্গত হবে না। সো আমার ইলেকট্রন নির্গত করার জন্য অবশ্যই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ইলেকট্রনের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি আপতিত আলোর এনার্জি সমান হচ্ছে কার্যাবেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি, তাই না? কারণ আপতিত আলোর শক্তি হচ্ছে hc বাই ল্যামডা, কার্যাবেক্ষক মানে হচ্ছে hc বাই ল্যামডা নট, আর সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে 4 × 10⁻⁻19। এবার hc এর ভ্যালু দেওয়া আছে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার। যেই ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুই বসাবা, 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, এটা হচ্ছে hc এর ভ্যালু। এখানে ল্যামডা হচ্ছে যেই আলোটা ফেলেছো তার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 310 ন্যানোমিটার, এখানে 310ই দিলাম, 310 ন্যানোমিটারেই লাগলাম, একক সহ বসালাম। hc এর মান কত? আবারও 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার। আর ল্যামডা নট আমাদের জানতে হবে, কারণ আমরা সর্বোচ্চ এই তরঙ্গ দৈর্ঘ্যটা ফেললে ইলেকট্রন বের হবে। যেহেতু সব ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার আছে, এটার আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই। ইলেকট্রন ভোল্টে নিতে হলে কি করতে হয় জানো? তোমরা জানো এটা 4 × 10⁻⁻19 জুল আছে, তাই না? জুল থেকে আমার কিসে নিতে হবে? ইলেকট্রন ভোল্টে। তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে কি করতে হয়? আমরা জানি 1 জুল সমান 1.6 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এত জুল, এখানে এটা জুলে আছে, জুল, তাহলে এটার সাথে গুণ দিতে হবে কত? এটার সাথে গুণ দিতে হবে 1.6 × 10⁻⁻19। সরি আমি একটু উল্টা লিখেছি। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল, তাই না? তাহলে 1 জুল সমান হবে 1/এটা, তাই তো? তাহলে জুল থেকে আমি যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, এটা জুলে আছে, ইলেকট্রন ভোল্টে নিতে চাইলে এই নাম্বারটা দ্বারা ভাগ করতে হবে, 1.6 × 10⁻⁻19। এটা চলে গেল কিসে ভাই? ইলেকট্রন ভোল্টে। এই যে এই পাশে তুমি ইলেকট্রন ভোল্ট এভাবে লিখে দাও, এটা আবার ইলেকট্রন ভোল্টে আছে। এবার দেখো 0 0 কাটা, 31 এটার মধ্যে কয়বার যাবে? 4 × 120 আর 4 × 4, তাহলে 4 বার। ন্যানোমিটার কাটা, তাহলে এখানে থাকবে 4 ইলেকট্রন ভোল্ট। এই পাশে থাকবে 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট বাই ল্যামডা নট। আর এই পাশে কত থাকবে? এটা কাটা দিলে এখানে থাকবে পয়েন্ট উঠালে 40/16 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এক পাশে নিয়ে আসি, 40/16কে কাটাকাটি করি, 4 4 10 40, তাহলে এটা হবে 4 4 16, তাহলে 5/2 মানে আড়াই, 5/2 ইলেকট্রন ভোল্ট মানে আড়াই। তাহলে এখানে 4 ইলেকট্রন ভোল্ট, এখানে 5/2 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কি পাই? আমরা পাই 4 ইলেকট্রন ভোল্ট মাইনাস 5/2 ইলেকট্রন ভোল্ট, আর এখানে হবে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, নিচে হচ্ছে ল্যামডা নট। বের করব ল্যামডা নট। 4 থেকে 5/2 বাদ দিলে, 5/2 মানে আড়াইটা, 4 থেকে যদি আড়াই বাদ দাও তাহলে থাকবে 1.5, অর্থাৎ 3/2 ইলেকট্রন ভোল্ট। আর এখানে থাকবে 1240 ইলেকট্রন ভোল্ট ইন্টু ন্যানোমিটার ল্যামডা নট। ইলেকট্রন ভোল্ট উভয় পক্ষ থেকে কাটা, তাহলে এখানে থাকবে ল্যামডা নট কে পাশে নিয়ে এসে 3/2 দ্বারা ভাগ করলে 1240 × 2/3, এটা আসতেছে আমাদের এত ন্যানোমিটার। তাহলে কত আসতেছে? 1240 × 2/3। যাই হোক, এভাবে রেখে দিলেও সমস্যা নাই, যেহেতু রিটেন কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমি সর্বোচ্চ আলো ফেলি তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে, কারণ এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, সো দেখো এখানে আমরা 5টা রিটেন এবং 15টা এমসিকিউ সলভ করালাম। তো 100% নির্ভুলভাবে করার চেষ্টা করেছি। সো আমার মতে এই যে এলাবোরেট কোয়েশ্চেনগুলো, এত বড় বড় প্রশ্ন, এগুলো এক্সাম হলে এত সময় আসলে পাওয়াটা টাফ, তাই না? তো এই কারণে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় না। এক একজনের পার্সোনাল পার্সপেক্টিভ ভিন্ন থাকতে পারে। তো সবার কাছে মানে হচ্ছে যদি
ফিজিক্স এমন করে, আমার মতে সব সাবজেক্ট এমন করা উচিত। তাহলে আমরা ফিজিক্স টিচাররা একটু হতাশ হয়ে যাই। কারণ ভার্সিটি অ্যাডমিশনে আমরা ধরো ভার্সিটি অ্যাডমিশনে যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াই, তখন আমরা চেষ্টা করি ভার্সিটি লেভেলের যা কিছু আছে সব পড়ানোর। তাই না? তো এইটা তো মানে এই কোয়েশ্চেনটা বলা যায় যে একাডেমিকের বেসিক ক্লিয়ার না থাকলে এই কোয়েশ্চেন আসলে পারা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আর ভার্সিটি অ্যাডমিশনে যখন সময় যখন আমরা শুধুমাত্র ডিইউ, জিইউ, জেইউ, জিএসটি কে ফোকাস করে আমরা পড়াই, তখন তো আমরা একাডেমিক পুরোটা তুলে নিয়ে আসতে পারি না চাইলেও। তো সেক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একাডেমি থেকেই তোমরা সিরিয়াস হও, নাহলে কিন্তু ধরা খেতে হবে ফিজিক্সে। তবে অন্যান্য ভার্সিটিতে কিন্তু ফিজিক্স খুবই সহজ আসে। তো আ আরেকটা ব্যাপার হলো ফিজিক্সে খারাপ করলেও কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে ভালো করো। সব মিলিয়ে ভালো আসবে। সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। টাটা।